নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে না শরীরটা খারাপ হয়ে গেল, কীরকম একটু মানে রীতিমতো জ্বর চলে এলো, বুঝতে পারলেন তো। ওই জন্য কালকে আর ভিডিওটা করতে ইচ্ছা করলো না একদম, তো ওই জন্য আজকে করছি। আর আপনাদের একটা খুব খুশির খবর দিই, সেটা হচ্ছে আমি এই যে প্রতিনিয়ত বলি যে আমার স্টকে ঘটনা নেই, আপনারা আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে প্লিজ একটু জানাবেন। তা বোনেদের মধ্যে থেকে তো একমাত্র এগিয়ে আসে সুস্মিতা সরকার, যদিও অনেক বোনেরা আমার কিন্তু আগে আগে অনেক ঘটনা দিয়েছে। এবার সত্যি ঘটনা সবার স্টকে তো হিউজ পরিমাণ থাকে না, কারো মুখ থেকে শোনা বা নিজের জীবনে ঘটা এরম ঘটনা দু একটা যা থাকে তারা শেয়ার করেছে। তা সুস্মিতা আমায় প্রায়শই এর ও তার থেকে নিয়ে নিয়ে ঘটনা দেয় আর কি, শোনায়। সেটা আপনারা জানেন, আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এবার কিন্তু আমার দাদা ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন আমার কে সাহায্য করতে। না হলে সত্যি কথা চ্যানেল চালানো তো দুষ্কর, তা অনেকের কাছ থেকে কিন্তু অনেকগুলো ঘটনা পেয়েছি, তাই মনটা খুব খুশি রয়েছে, খুব মানে নিশ্চিন্ত লাগছে। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ওই দাদা ভাই নিজের নামটা উনি হাইড করতে চেয়েছেন, তবে ওনার বলি কোন জায়গা থেকে উনি বলছেন। ডায়মন্ড হারবার এলাকার ওই ফলতা থানার কোনো একটি গ্রাম থেকে দাদাভাই আজকের ঘটনাটি শেয়ার করেছেন। তো শুনে দেখুন ঘটনাটি কেমন লাগছে। তা চলুন আর সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় ঢোকা যায়। আচ্ছা, গ্রামে ঢুকতে, দাদাভাইদের গ্রামে ঢুকতে যে পিচ রাস্তা, তার বাঁ দিকে চলে গেছে গ্রামের রাস্তা আর কি, পিচ রাস্তা থেকে বাঁ দিকে গ্রামের রাস্তা গেছে। ওই গ্রামের রাস্তায় প্রথমে পড়ে হচ্ছে হাই স্কুল। তা হাই স্কুলের বড় মাঠ আছে, আর হাই স্কুলের মাঠ এটা পার করে একটি মানে কি বলবো খাল আছে, যেই খালটাতে কিন্তু জোয়ার ভাটা খেলে। আর সেই খালের ওপর একটা পুল আছে। তা দাদাভাই যে সময়ের কথা বলছেন সেই সময় সেটা ছিল বাঁশের একটা সাঁকো বা পুল মতো, এখন কিন্তু সেটা হয়ে গেছে কংক্রিটের। তো এবারে যেটা আপনাদের বললাম যে ওই যে পুলটা বললাম, পুলের এপারে তো বললাম মানে হাই স্কুল, তার মাঠ, এগুলো বললাম। আর পুলের ওপারটায় হচ্ছে মাটির একটা প্রাইমারি স্কুল, স্কুলটা কিন্তু মাটির স্কুল। এবারে এই দাদাভাই যার কথা বলছি, আচ্ছা মাটির স্কুলটা যে প্রাইমারি স্কুলটা যেটা, সেটাকে পার করলে এবার কিন্তু গ্রাম শুরু হচ্ছে। তো এই দাদা ভাইয়ের বাবার সারাদিন বাবা যা কাজকর্ম করতেন করতেন, কিন্তু রাত্রিবেলা ওনার নেশা ছিল ঠিক 12টা থেকে 1টার মধ্যে উনি মাছ ধরতে বার হতেন প্রত্যেক দিন রাত্রিবেলা। এবারে জাল নিয়ে উনি বেরিয়ে যেতেন। এবারে ওনারা হচ্ছে 4 ভাই বোন, যে দাদাভাই আমায় ঘটনাটি পাঠিয়েছেন ওনারা হচ্ছেন 4 ভাই বোন। সবার বড় হচ্ছে দাদা, তারপরে দিদি, তারপরে যিনি আমায় ঘটনাটি পাঠিয়েছেন সেই দাদাভাই, এবং তারপরে তার ছোট ভাই। এই হচ্ছে 4 জন তার মানে বাবার তার 4 সন্তান। তা বাবা যখন জাল ফেলতে যেতেন তখন কিন্তু হয় দিদিকে ডাকতেন, মানে এই ভদ্রলোক যিনি আমায় ঘটনাটি পাঠিয়েছেন ওনার দিদিকে ডাকতেন, আর না হলে ওনাকে ডাকতেন। তো তখন উনি বলেছেন ওনার বয়স কত হবে, বলছে আমার তো এক্স্যাক্ট মনে নেই, ওই 12, 13, 14 এর মধ্যেই আমার বয়স হবে। তো দাদাভাই যেটা জানিয়েছেন যে ওনার বাবার তো টাইম বললাম 12টা থেকে 1টা ওই সময়টা ছিল। তো কোনোদিনও কিন্তু ওনার বাবা কোনো রকম কোনো সমস্যার মধ্যে কিন্তু মাছ ধরতে গিয়ে পড়েননি। হ্যাঁ, দিব্য সুন্দর উনি কিন্তু মাছ ধরতেন। তো সেদিনকে ওরকম ওনাকে ডাক দিয়েছেন বাবা। এবার ঘুমে তো এই দাদা ভাইয়ের তো চোখ ঢুলে আসছে পুরো একদম। তো বাবা বললেন যে তুমি মুখে চোখে গিয়ে জল দিয়ে এসো। তো সেই মতো জল দিয়ে তো ওনারা বার হলেন। এবারে বড় বড় লাড্ডুর মতো ওনার বাবা কিন্তু মাছ ধরার জন্য চার বানাতেন। হ্যাঁ,
তো ওই চার নিয়ে এনারা তো বের হলেন। এবার গ্রামের ভেতর দিক থেকে যখন খালের দিকে যাচ্ছেন ওনারা, সেই খালের তো দুটো পার বুঝতেই পারছেন, যে পারে গিয়ে ওনারা মাছ ধরবেন যে পার দিয়ে থেকে, আর ওপারটায় কিন্তু বিশাল জঙ্গল ছিল, কাশ, যে আমরা কাশফুল দেখি না, সেই কাশের বিরাট বড় বড় কাশের জঙ্গল। তো দাদাভাই যেটা বলেছেন যে দিনমানে মানে কচ্চিৎ কদাচিৎ দু একজন লোককে দেখা গেলেও রাত্রিবেলা ওদিকে কিন্তু কেউ যাওয়ার কথা স্বপ্নেও ভাবতো না। কারণ হচ্ছে ওই যে দীর্ঘ লম্বা লম্বা কাশের যে জঙ্গল, ওর মধ্যে সাপ টাপ থাকতে পারে, মানুষের একটা ভয়ের ব্যাপার আছে, ওই জন্য ওদিকে কিন্তু দিনমানেও কোনো লোক যেত না, দু একজন কখনো কচ্চিৎ কদাচিৎ ওখানে যেতেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ওই মানে খালের ওপারটার কথা বললাম, ওপারে কিন্তু তারপর থেকে শুরু হচ্ছে আদিগন্ত বিস্তৃত ধুধু করা মাঠ। ওখানে কিন্তু অনেক মানে চাষবাস অনেক কিছু ওদিকটায় হতো, ঠিক আছে। তো মানুষজন খুব একটা খালের ওই ওপারটায় যেতেন না। আচ্ছা, কিন্তু অপেক্ষাকৃতভাবে যে দিকটা হাই স্কুল ছিল ওদিকটা কিন্তু রাস্তাটা পরিষ্কার ছিল, তাই ওনার বাবা ওই দিকটাতেই, ওদিকটা টার্গেট করেই কিন্তু মাছটা ধরতেন। ওনারা ওই গ্রাম থেকে এসে ওই খালের দিকে, মানে ওই যে জায়গাটা পরিষ্কার ছিল ওই দিক বরাবর ওনারা 150টা ওই যে গোল গোল লাড্ডুর মতো যে চার বানিয়ে নিয়ে যেতেন ওই দাদাভাইয়ের বাবা, উনি ওই একটা করে ওই চার ছুঁড়ে ছুঁড়ে ওই খালের মধ্যেখানে জলে দিতেন এবং সেই বরাবর একটা করে পাটকাঠি পুঁতে রাখতেন, পাটকাঠিও নিয়ে যেতেন সাথে করে, পাটকাঠি পোতা থাকতো। এইভাবে 150টা চার ফেলতে ফেলতে, এবার তো কিছুটা করে করে গ্যাপে গ্যাপে ফেলতে ফেলতে যেতেন, ফেলতে 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 যেখানে গিয়ে পৌঁছাতেন ওখানে কিন্তু একটা শ্মশান ছিল, ওই শ্মশানে কিন্তু লাস্ট সীমানা, ওর ওধারে কিন্তু আর ওনারা যেতেন না, কারণ তারপরে 4 থেকে 5 কিলোমিটার পুরো ধু ধু ফাঁকা জায়গাটা ছিল, ওই দিকে আর কিন্তু ওনারা যেতেন না। মানে ওই দিক যেদিকে যাওয়ার কথা বলছি, মানে হাই স্কুলের ওই রাস্তা ধরে এগোলে পর লাস্ট ওই একটা ঘর ছিল যেটা হাই স্কুলটা ছিল। কারণ বুঝতেই পারছেন উনি তো আজকের কথা বলছেন না, উনি বহুকাল আগের কথা বলছেন, ফলে একটা গ্রামের যে চিত্র কি ভয়ঙ্কর ছিল গ্রাম, সেই মানে ঘটনাই উনি বলতে চেষ্টা করছেন, বা আজকে আমরা যে ঘটনাটি শুনছি এক কথায় বলতে গেলে গ্রাম বাংলার যে বিভীষিকাময় যে সময়টা গেছে সেই সময়টার কথাই শুনছি। তো ওনারা ওইভাবে ওই একটা করে ওই লাড্ডুর মতো ওই চার ছুঁড়ে ছুঁড়ে খালের মধ্যেখানে ফেলতেন ভদ্রলোক, এবং ওনার ওই সোজা সোজা ওই একটা করে পাটকাঠি পুঁতে দিতেন। আর খ্যাপলা জাল বলে এক ধরনের জাল আছে যেটা গোল হয়ে পড়ে, সেই জালটা কিন্তু দিয়ে মাছ ধরা হতো। এবার ওনারা না ওই খালের শেষ, খালটা ধরতে গেলে শেষ, সেই পর্যন্ত ওনারা যেতেন, ওই শ্মশান পর্যন্ত বললামই তো। কারণ খালটা শেষ এই কারণে বলছি, বড় খালটা থেকে একটা সরু ফালি মতো একটা খালের একটা অংশ ওই ঢুকে গেছে কিন্তু শ্মশানের ভেতর, তো ওই পর্যন্ত ওনারা যেতেন। এবং ওখানে একটা পুল আছে। এবারে দাদাভাই যেটা বলেছেন যে এই যে চারগুলো ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হতো, এই চার ছুঁড়ে দেওয়া অর্থ যে সাথে সাথে মাছ এসে লাগবে তা কিন্তু নয়। ওনারা ওই কি করতেন, ওই চার ফেলা শেষ হলে এবং পাটকাঠি গোজা শেষ হলে ওনারা ওই পুলের ওপরে বসে কিন্তু মিনিমাম আধ ঘন্টা ওনারা অপেক্ষা করতেন। এবার তারপরে ওই অপেক্ষা করার পর এইবার নেমে এসে ওরা কিন্তু ওই খ্যাপলা জাল ছুঁড়ে ছুঁড়ে ওনারা কিন্তু মাছ ধরতেন। তো এইভাবে কিন্তু ওনারা, ওনার বাবা আর কি, মানে এই দাদাভাইয়ের বাবা কিন্তু এই ব্যাপারটা মানে দীর্ঘদিন ধরে এটা উনি করে যাচ্ছেন, তো এইভাবে ওনারা মাছ ধরতেন। এবারে আজ থেকে 35 বছর আগের ঘটনা বলছি, এবং দাদাভাই যেটা বলেছেন যে
মানে এখনকার মানুষ, আমরা যারা এখনকার প্রজন্ম, আমরা ভাবতেও পারবো না তখন গ্রামাঞ্চল কতটা ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, এবার প্রত্যেক নিত্যদিনের ন্যায় ওনারা তো ওইভাবে গেছেন, গিয়ে ওই চারটার ফেলে টেলে উনি ওনার ছেলেকে নিয়ে ওইখানে বসে আছেন। এবার ওনারা যে পুলটার ওপর বসে আছেন, ওনাদের পেছন দিকটা হচ্ছে শ্মশান, যেখানে কিন্তু ওই ধরুন মেন খালটা এরকম গিয়ে এরকমভাবে বেঁকে গেছে, শ্মশানের দিকে চলে গেছে, ওই পর্যন্তই ওনাদের সীমানা, ওনারা বসে আছেন। আর তখন কিন্তু কোনো ইলেকট্রিসিটির বালাই নেই, ওনারা ওই লণ্ঠন নিয়ে বসে আছেন। তো যাই হোক, বাবার ছেলে বসে আছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার বাবা বললেন যে চল তাহলে এবার মাছ ধরা যাক। এবারে ওই মাছ ধরা শুরু হয়েছে, ওই একটা করে পাটকাঠির কাছে আসা হচ্ছে আর ওই খ্যাপলা জাল ছুঁড়ে মারা হচ্ছে। আবার মাছটা যা পাচ্ছে ওনারা পাচ্ছেন, সমস্ত গুছিয়ে ছেলের হাতে একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে মাছ রাখা হচ্ছে, আর ছেলে লণ্ঠন হাতে ওই হ্যারিকেন হাতে ওইখানটা পাড়ে দাঁড়িয়ে আছে, আর বাবা জাল ছুঁড়ছেন এরকম। তো এরকমভাবে একটা জায়গা থেকে জাল ছুঁড়ে মাছ কালেক্ট করে ছেলের ব্যাগের মধ্যে রেখে আবার পরবর্তী জায়গায় গিয়ে জাল ছুঁড়ে দেওয়া হচ্ছে, এরকমভাবে চলছে। চলতে চলতে এবারে একটা জায়গায় এসে ওনার বাবা, মানে দাদাভাইয়ের বাবা তো জাল ছুঁড়েছেন। এবার জাল ছোড়ার সাথে সাথেই উল্টো দিক থেকে ঝপাং করে একটা জাল ছোড়ার কিন্তু আওয়াজ হয়েছে। যেখানে দিনমানে লোক ঢুকতে ভয় পায়, সেই কাশের জঙ্গল ওপাশে, মানে খালের ওপারটায় একসাথে এপার থেকে দাদাভাই যেই জালটা ছুঁড়েছেন, ওপার থেকে কিন্তু কেউ একজন জালটা ছুঁড়েছে ঝপাং করে। তো এবার জাল পড়ার যখন এরকমভাবে আওয়াজ হলো, তো দাদাভাই যেটা বলছেন যে উনি তো তখন ছোট ছেলে, তো উনি প্রশ্ন করছেন বাবাকে যে বাবা ওপার থেকে কে জাল ছুড়লো। তখন বাবা কিছুক্ষণ চুপ করে থেকে ওনাকে না, মানে ছেলে তো একটু পাড়ের দিকে দাঁড়িয়েছিল, এরকমভাবে কাছে নিয়ে এসে মানে হালকা যেন জড়িয়ে ধরার মতো করে উনি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তো বললেন যে না না, ওখানে একটা আওয়াজ হয়েছে কিছু, তোমায় এসব নিয়ে ভাবতে হবে না। তো এরকমভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন। তা এবার এ তো মানে দাদাভাই তো তখন ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, 10, 12, 14 বললাম তো, ওনার বয়সটা ঠিক মনে নেই নিজেরই। তো উনি ওই বাবা যখন ওইভাবে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, উনি মুখটা তুলে উঁচু করে বলছে যে না, ওখানে তো দিনমানেও লোক যেতে ভয় পায়, তো কে ওখান থেকে এরকমভাবে ইয়ে ছুড়লো, জালটা ছুড়লো। তখন দাদাভাইয়ের যিনি বাবা, উনি তখন বলছেন আরে না না, ওদিকে কোনো শুকনো পাতা টাতা ডাল কিছু ভেঙে পড়েছে। এবার উনি যেটা আমাকে বললেন যে শত হলেও আমরা যেহেতু গ্রামাঞ্চলে ছেলে, আমরা বুঝবো না যে কোনটা জালের আওয়াজ আর কোনটা গাছের ডাল ফাল পাতা ভেঙে পড়ার আওয়াজ। তো এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার বাবা পরের পাটকাঠি যেখানটা পোতা আছে সেইখানে ওনাকে নিয়ে এগিয়ে যান। গিয়ে নিয়ে এবার উনি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে একটা জিনিস কিন্তু ওনারা দেখতে পান। ওনারা দেখতে পান যে ওপাশে, আর দাদাভাই বলেছেন যে গ্রামে, আমাদের গ্রামে মানে ওনাদের গ্রামে, মানে খালটার এপারেও বা ওপারে দুদিকেই কিছুটা গ্যাপে গ্যাপে খেজুর গাছ, তাল গাছ এগুলো কিন্তু রয়েছে। তো সেই মতো বাবা আর ছেলে ওনারা এপার থেকে দেখেন যে কেউ একজন মানুষের মতো অবয়ব। এবার দাদাভাই বলছেন যে ওই হ্যারিকেনের আলোতে যতটুকু যা বোঝা যাচ্ছে, কারণ নিকষ কালো আঁধার, কারণ তখন সেখানে ইলেকট্রিসিটি কিচ্ছু নেই, কিন্তু ওনারা কিন্তু মোটামুটি দেখতে পেয়েছেন কেউ একজন মানুষের মতো, যে কিনা খাল পাড় থেকে উঠে ওপরে খেজুর গাছের তলা দিয়ে ওই দিকে যে ঘন জঙ্গল সেদিকে চলে গেল।
তো যাই হোক, এবারে তখন তো যখন ওই মানুষের মতো ওই যে অবয়বটাকে এই দাদাভাই দেখতে পেয়েছেন, শুধু না ওনার বাবাও কিন্তু দেখতে পেয়েছেন। তো এবার তো দাদাভাই বলছে যে বাবা তুমি দেখেছো এইরকমভাবে কে যেন একটা উঠে গেল, মানে উঠে চলে গেল। তখন কিন্তু ওনার বাবা কিছু মানে চুপ করে থেকে বললেন যে বাবু চল, আজ আর আমার শরীরটা ভালো লাগছে না, চলে যাই চল। তখন বলছে চলে যাবে, বলে ওই স্কুল মাঠের কাছে এগিয়ে একটু কয়েকবার জাল ফেলে দেবো, নিয়ে বাড়ি চলে যাব। তখন বলছে বাবা এতগুলো চার তুমি ফেললে, ওই তো বললাম 150টা চার, কম কথা নয়, তুমি ফেললে চলে যাবে? বলে হ্যাঁ বাবু চল, আমার শরীরটা ভাল লাগছে না। তো যাই হোক, জাল ফাল গুছিয়ে টুছিয়ে নিয়ে তো ওনারা রওনা দিয়েছেন। এবারে বেশ কিছুটা যাওয়ার পর ওনাদের একটা 1.5 বিঘে মতো একটা জমি পড়ে, সেটা কিন্তু একটা বাগান, বাগান করা। তো এবার ওই ওখানে ওই জ্বালানি রাখার জন্য একখানা ঘর করা আছে। তো সেই ঘরের সামনে একটুখানি আগুন জ্বেলে, আর ঘরের মধ্যে একটা চৌকি পাতা আছে একধারে। তো ওই চৌকির ওপর বাবার ছেলে হাত মুখ ধুয়ে ওই চৌকির ওপর গিয়ে বসে। তো এবার দাদাভাই লক্ষ্য করেন যে ওনার বাবা কিন্তু খুব কাঁপছেন। এবারে ওই ওনার দাদাভাই তো জিজ্ঞেস করছেন যে বাবা তুমি এরকম কাঁদছো কেন, কাছে গিয়ে। তখন ওনার বাবা বলছে যে জানিস তো আমার মনে হচ্ছে খুব জ্বর এসছে। এবার বাড়িতে তো যেতেই হবে, আর দাদাভাই যেটা জানিয়েছেন তখনকার দিনে এত বছর আগে ফোন টোনের তো কোনো ব্যাপার ট্যাপার নেই, বাড়িতে পৌঁছাতেই হবে। তখন বলছে যে বাবু তুই জালটা একটু নিতে পারবি, কারণ তারও তো একটা মানে তিনিও তো বুঝতে পারছেন না, একটা ছোট্ট ছেলেকে সাথে নিয়ে এসছেন, জালটা তুই নিতে পারবি বাবু? তখন ওই মাছের যে আর কি থলে, যার মধ্যে মাছ ছিল, ওর মধ্যেই জালটা কোনো রকম ভাঁজ টাচ করে ঢুকিয়ে ওই কলা পাতা শুকিয়ে গেলে ওটাকে ওইটা দিয়ে বাঁধা যায়। আমার মনে হয় যদ্দূর আমি ভুল না করে থাকলে গ্রামাঞ্চলে এটাকে বোধহয় কলার বাসনা বলে, বুঝতে পারলেন? তো ওই কলার বাসনা দিয়ে ওই ব্যাগটাকে ভালো করে বেঁধে নিয়ে আগে আগে ওই দাদাভাই আর পেছনে পেছনে ওই ভদ্রলোক ওনার বাবা আসছেন। তো বলছে যে আমি বুঝতে পারছি বাবার আসার ক্ষমতা নেই। ভাবতে পারেন, এটা একটা অদ্ভুত ব্যাপার না, যে মানুষটা সুস্থ সবল এই চারা নিয়ে রাত্রিবেলা ছেলেকে তুলে নিয়ে বেরোলো, বা ওখানে ওই চারা টারা এতগুলো 150টা চারা ফেলা তো মুখের কথা নয়, আর ওই পাটকাঠি গোজা ওইসব করে নিয়ে ওনারা বাবা ছেলে ওখানে বসেছিলেন পুরো সুস্থ সবল, সেই মানুষটা ওই বাড়ি অবধি মানে হেঁটে আসার ওনার ক্ষমতা নেই। তারপরে দাদাভাই তো যাই হোক বাড়িতে আসেন, এবং বাবাও ওনার পেছন পেছন বাবাও আসেন। তারপরে তো ওনার মাকে তো হাঁকডাক করে তোলা হয়। এবার ওনার মা মানে তখন দেখেন, এবং দাদাভাই বললেন, যেটা বলেছেন যে না দেখলে বিশ্বাস করা যায় না, বাবার তখন অবস্থা এমন। হ্যাঁ, তো যাই হোক, তখন ওনার মা, ওইখানে একজন আছে দশরথ বোধহয় নাম ওনার, দশরথ গুণিন বলে একজন আছেন। তো ওনাকে তখন ডেকে নিয়ে আসা হয়, এবং উনি ওই ঝাড়ফুঁক টুক যা করে আর কি, এনাদের যা কাজ আর কি, ক্রিয়া করেন, সেইগুলো উনি করেন। এবং তখন কিন্তু উনি বলেন যে এত জোর বাতাস লেগেছে, মানে বুঝতেই পারছেন কার বাতাসের কথা উনি বলছেন, যে সেই বাতাসের কারণে কিন্তু এটা হয়েছে। কিন্তু এই যে দাদা ভাই, উনি কিন্তু তখন হাত পা ধুয়ে টুয়ে ওই বিছানায় বসে আছেন। উনি কিন্তু বলছেন যে ওনার কিন্তু কিচ্ছু হয়নি। তো উনি এই যে ক্রিয়াকর্ম যা করেন, এই যে দশরথ বলে যিনি গুণী, প্রায় ঘন্টা দেড়েক দুয়েক মতো এটা চলে। তারপর কিন্তু এই দাদাভাইয়ের বাবা কিন্তু পুরো ব্যাপারটা বলেন। তো এবারে ওনার বাবা যেটা বললেন, যে ছেলের কথা বললেন যে ও তো ছোট, আমি ওকে কিছু বলিনি, ও ব্যাপারটা দেখতে পেয়েছে কিন্তু হালকার মধ্যে, কিন্তু আমি ওকে কিছু বলিনি, কারণ হচ্ছে ও ভয় পেয়ে যাবে, ও ছোট বাচ্চা যেহেতু। কিন্তু উনি মানে ওই ভদ্রলোক মানে দাদাভাইয়ের বাবা উনি জানান
উনি বলেন যে আমি কিন্তু পরিষ্কার দেখেছি যে একটা পুরো মানুষের মতো একটা চেহারা, যেটা কিনা খালের একদম নিচ থেকে উঠে ওই খেজুর গাছের তলা দিয়ে গিয়ে জঙ্গলে ঢুকে গেল। এবং সেটা নিশ্চয়ই একটা সাংঘাতিক কোনো একটা কি বলবো এন্টিটি ছিল, যে কারণে তার ওই যে বাতাস ওটা লাগাতে কিন্তু ওনার বাবা এতটা অসুস্থ হয়ে পড়েছিল। তো যাই হোক, ওনার বাবা পরবর্তীতে সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু উনি কিন্তু আর কোনো দিনও কিন্তু মাছ ধরতে যাননি। এই ছিল আজকের এই ঘটনাটি। আচ্ছা, আরেকটি এই দাদাভাইয়েরই শেয়ার করা আরেকটি ছোট্ট ঘটনা, মানে ঘটনাগুলো এত সাংঘাতিক সাংঘাতিক ঘটনা না, মানে এই ঘটনাটা বলছি যে আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না, এত করুণ মানে নিদারুণ একটা ঘটনা। এই ঘটনাটা দাদাভাই তার বাবার মুখ থেকে শুনেছিল। তো তার মানে আমি যে এখন যে ঘটনাটি বললাম, সেই ঘটনাটি হচ্ছে এই দাদা ভাইয়েরই মানে দাদুর বাড়ির ঘটনা। মানে দাদা ভাইয়ের মায়ের বাবার যে বাড়ি, সেই বাড়িতে ওনারা পরবর্তী সময়ে এসে থাকতেন, মানে ওনার বাবা মা সবাই একসঙ্গে এখানেই থাকতেন। তো এখানকার ঘটনা বললাম, কিন্তু ওনার বাবার যেখানে বাড়ি ছিল সেখানে এই দাদাভাই খুব মানে ওনার এখন যা বয়স, সেই বয়সে পর্যন্ত উনি বলছেন যে আমি 1-2বার ওখানে গেছি। তো ওখানে গেছেন, তো ওইখানের ঘটনা এখন আমি শেয়ার করছি। ওই যেখানে আর কি ওনার বাবার বাড়ি ছিল, ওখানে বলছে যে তখনকার দিনে রাস্তাঘাটের তো অবস্থা ভালো ছিল না, মাঠ দিয়ে যাতায়াত করতে হতো, অনেক সময় মাঠের মধ্যে দিয়ে গরুর গাড়ি চলে যেত, গ্রামের মধ্যে ঢুকে পড়তো, এরকম ব্যাপার। তো ওই যখন গরুর গাড়ি করে বা যারা টাল যা উৎপাদন হতো সেগুলো যারা বিজনেস করতেন, সেক্ষেত্রে ওই চাল বোঝাই হয়ে ওই গাড়ি আবার বেরিয়ে চলে আসতো, এরকম গ্রামে 2-3 জনের বা 4 জনের গরুর গাড়ি ছিল। তো ওই গরুর গাড়িগুলো যখন গ্রামের মধ্যে ঢুকতো, হয়তো ফাঁকা গাড়ি গেছে, ওখান থেকে চাল ফাল নিয়ে আবার শহরাঞ্চলে আসবে বা কিছু, তো যখন আর কি ওই গাড়িগুলো ঢুকতো, গ্রামের বাচ্চারা খুব মজা পেত, খুবই মজা পেত। তারা ওই গাড়ির পেছনে ছুটে ছুটে গিয়ে উঠতো, আবার ঝুপ করে গাড়ি থেকে নেমে পড়তো, এগুলো কিন্তু বাচ্চারা করতো। এবং দেখবেন গ্রামাঞ্চল বলে না, শহরেও যদি খুব একটা ঝাঁ চকচকে নতুন গাড়িতে চেপে ধরুন কেউ আসলো, হ্যাঁ, বা বর বিয়ে করতে যাচ্ছে, তার গাড়ির পেছনে দেখবেন বাচ্চারা কিন্তু খুব ছোটে, হ্যাঁ, তারা খুব মজা পায়। তো সেই রকমভাবেই ওই গরুর গাড়ি ঢুকলে কিন্তু ওরকম বাচ্চারা খুব দাপাদাপি করতো, এক কথা বলা যেতে পারে। তো ওই রকমভাবে গরুর গাড়ি ঢুকেছে গ্রামে, ধান বোঝাই হয়েছে, হ্যাঁ, ধান নিয়ে আর ফিরবে। ওই ধান বোঝাই হয়ে ওই গাড়িটি যখন ওই বেরিয়ে আসছে, তখন ওই গ্রামের বাচ্চারা দল ধরে ওই গাড়িটাকে টেনে ধরার চেষ্টা করছে, ওর ওপরে উঠছে, আবার ঝুপ করে নামছে, এই রকম মানে হুটোপাটি করে খেলছে গাড়িটাকে নিয়ে। করতে করতে একটা একরত্তি শিশু, ছোট্ট শিশু, সে ওই গরুর গাড়ির চাকার তলায় পড়ে যায়। ভাবতে পারেন কি মর্মান্তিক। এবং পুরো পেটের ওপর দিয়ে কিন্তু ওই গরুর গাড়িটি চলে যায়। তো স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছেন, যার গেল তার তো গেল, পুরো গ্রামময় শোকের ছায়া নেমে আসে, হ্যাঁ, এবং প্রায় দিন সাতেক হয়ে যায়, সেই শোক কেউ কাটিয়ে উঠতে পারে না। যে একটা হাহাকার করার মতো ব্যাপার না, একটা ছোট্ট একরত্তি ফুটফুটে একটা শিশু, সে ওই গরুর চাকার তলায় তার প্রাণটা চলে গেল। তো এটা তো কেউ ভুলতে পারে না, এবং তারা খুবই মুষড়ে পড়ে পুরো গ্রাম। এবারে পুরো গ্রামে তো এরকম শোকের ছায়া নেমে এসছে। যাই হোক, ওই গ্রামের একজন, তখনকার দিনে বুঝতেই পারছেন যে কোনো রকম শৌচালয় তো কিছু ছিল না, তা ওই ভদ্রলোক গ্রামে শৌচকর্ম করবেন বলে
গেছেন, একটা মাঠে গেছেন। তো মাঠের পাশে একটা বাগান। তো সেদিন ছিল পুরো জ্যোৎস্না রাত যাকে বলে, ফুটফুটে জ্যোৎস্নায় চতুর্দিক ভেসে যাচ্ছে। এই সময় উনি হঠাৎ করে দেখতে পান যে যে জায়গায় ওই শিশুটির অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গায়, মানে ওই 20-30 হাত জায়গাটা যেখানটার কি অ্যাক্সিডেন্টটা ঘটে, ওই জায়গাটায় ওই শিশুটি দৌড়ে বেড়াচ্ছে আর সমানে তার মাকে ডাকছে, মা গো আমায় বাঁচাও, মরে গেলাম, মা গো আমায় বাঁচাও, মরে গেলাম, এই করছে। আর ওই 20-30 হাত জায়গাটা জুড়ে দাপিয়ে ছুটে বেড়াচ্ছে। এটা ফুটফুটে জ্যোৎস্নায় ওই ভদ্রলোক পরিষ্কারভাবে দেখতে পান। এবার এই মৃত্যুটা তো খুব শোকের একটা ব্যাপার, খুবই দুঃখের মৃত্যু। একটা বয়স্ক মানুষ মরে গেলে তখন সেই মৃত্যুটা অতটা শোকের হয় না, কিন্তু এই যে ছোট্ট শিশুটা চলে গেছে অকালে, ঝরে গেল একটা প্রাণ, এটা তো খুব শোকের বিষয়। যে কারণে কিন্তু এই ভদ্রলোক কথাটা গিয়ে ওনার ঠাকুরদাদাকে বলেন। তো এবার গ্রামের মানুষের ব্যাপার তো, আর স্বাভাবিক ব্যাপার, এসব ব্যাপার কেউ বিশ্বাস করে কেউ করে না। তো তাদের মধ্যেও কিন্তু ওরকম কেউ বিশ্বাস করেছে কেউ বিশ্বাস করেনি। তখন এই শিশুটির ঠাকুরদাদা বলেছে, ঠিক আছে, এরকম যদি ব্যাপারটা ঘটে থাকে তাহলে আমরা সবাই মিলে গিয়ে দেখব। তা ওনার কথা মতো সেই মতো প্রায় 7-8 জন এসে কিন্তু এরপরে ওই বাগানের মধ্যে বসে রয়েছে রাত্রিবেলা এসে। তো এবার ঠাকুরদাদা সাথে ওই গ্রামবাসীরা গিয়ে তো ওখানে বসে থাকছে। দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু তারা আর দেখতে পাচ্ছে না। এবার স্বাভাবিক মানুষের মনে যেটা প্রতিক্রিয়া হয় যে উনি মিথ্যে বলেছে, যিনি দেখেছেন তিনি মিথ্যে কথা বলেছেন। তখন এবারে এই করে দিনের পর দিন কেটে যাচ্ছে। তখন যে দেখেছিল সে তখন বলেছে যে দেখো, আমি তো যেদিন দেখেছিলাম ফুটফুটে জ্যোৎস্না ছিল, সেই রকম একটা দিনে গিয়ে আবার দেখা হোক। তো 1 মাস বাদে সেই জ্যোৎস্না আলোকিত রাত এসেছে আবার, এরা তো আবার গিয়ে ওখানে বসে আছে। তো ওই দিন কিন্তু ঠাকুরদাদা দেখছে তার ওই নাতি ওইখানে রাস্তার মধ্যে ওই পাগলের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত করছে। ওই অ্যাক্সিডেন্ট যেখানটা হয়েছিল ওই 20-30 হাত যে জায়গাটা, ওর মধ্যে ওরকম করছে আর মাগো আমাকে বাঁচাও আমি মরে গেলাম, মাগো আমায় বাঁচাও আমি মরে গেলাম, এই বলছে আর ছুটোছুটি করছে। এই দেখে তো ওই বাচ্চাটা, শিশুটা, ঠাকুরদাদা হাউ হাউ করে কেঁদে ফেলেছে, স্বাভাবিক ব্যাপার। এবং আপনারা অবাক হয়ে যাবেন, ঘটনাটা বলতে গিয়ে এই দাদাভাই ঝরঝর করে কেঁদে ফেলেছেন আমাকে বলতে গিয়ে। ওনার চোখ, উনি বলছেন আমায় যে দিদি আমার চোখে জল চলে আসছে, স্বাভাবিক ব্যাপার। আর ওখানে যারা গ্রামবাসীরা উপস্থিত ছিল তারা প্রত্যেকে কিন্তু কেউ চোখের জল ধরে রাখতে পারেনি ওই বাচ্চাটার ওই রকম দুঃখ, মানে কষ্ট দেখে। এবং ঠাকুরদাদা বলছে যে আমার কি পরিণতি হলো, এই আমার নাতির কি অবস্থা, তাকে এই অবস্থা থেকে কি করে বার করা হবে। আর দেখুন একটা জিনিস লক্ষ্য করে, মুক্তি কিন্তু হয়নি, মুক্তি হয়নি। সে ওইটুকু মানে একরত্তি বাচ্চাটা ওইভাবে ছুটে বেড়াচ্ছে ওই রাস্তার ওপর দিয়ে। ঠাকুরদাদা এই সমস্ত ব্যাপার দেখে গিয়ে বাড়িতে তো খুব কান্নাকাটি করে, ঠাকুমাও খুব কাঁদে। তখন এই বাচ্চাটির বাবা মা তারা কিন্তু বলে যে আমরা একবার দেখে আসি, শেষ দেখা একবার দেখে নি। তো ওর মা যায়নি, ওর মাকে নিয়ে যাওয়া হয় না, ওর বাবা আর গ্রামবাসীরা সবাই মিলে গিয়ে আবার সেই 1 মাস বাদে সেই জ্যোৎস্না যেদিন উঠেছে সেই দিনকে জ্যোৎস্না রাতে গিয়ে ওনারা ওই বাগানের মধ্যে বসে আছে। আর ওর বাবা আবার তো দেখছে যে এইভাবে ছেলে তো পাগলের মতো মাগো আমায় বাঁচাও আমি মরে গেলাম, মাগো আমায় বাঁচা করছে আর ওই অ্যাক্সিডেন্টের ওই জায়গাটা জুড়ে ছুটে বেড়াচ্ছে। তো যাই হোক, বাবা এটা দেখে বাড়িতে ফিরে আসে এবং বলে আর একটা দিন আমি দেরি করতে পারবো না, বাচ্চা খুব কষ্ট পাচ্ছে। পরের দিনই ওনারা চলে যায় গয়াতে, গয়াতে গিয়ে পিণ্ডদান করে ফিরে আসে এবং তারপরে কিন্তু
পরের জ্যোৎস্না আলোকিত সেই রাত্রির তারা আবার বেছে নেয় এবং তারা সেই বাগানের মধ্যে ঢুকে কিন্তু অপেক্ষা করতে থাকে। কিন্তু সেদিন কিন্তু তারা ওই ব্যাপারটা হতে কিন্তু দেখতে পায় না, সেই বাচ্চাকে আর দেখতে পায় না। এবং গ্রামবাসীরাও মানে যারা দেখেছে তারা বিশ্বাস করে যে এরকম কিছু হয়, যে এরকম কিছু হতে পারে। তো দাদাভাই যেটা বলেছে যে মা ওর বাবার সাথে খুব ঝগড়াঝাটি করেছিল, যে শেষবারের মতো আমার ছেলেটাকে দেখতে দিলে না। তো ভালোই হয়েছে বলুন, মা গেলে মা কিন্তু সহ্য করতে পারতো না, মা কি সহ্য করতে পারে? তো এই ছিল সেই দাদাভাইয়ের বলা দুটি ঘটনা। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যে আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে। পুরো গ্রামের একটা ফ্লেভার আমরা আজকে পেলাম দুটি ঘটনার মাধ্যমে। আর গ্রাম বাংলার ঘটনা খুব একটা তো পাই না, কেউ যদি শেয়ার করেন তবেই পাই। তো আজকের ঘটনা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দাদাভাইয়ের স্টকে প্রচুর ঘটনা রয়েছে, উনি ধীরে ধীরে আমায় দেবেন বলেছেন, সেই আশাতেই থাকবো। আর অন্যান্য আমার ভাইরা দাদারা তারা সব ঘটনা পাঠিয়েছেন, সেগুলো আস্তে আস্তে আপনাদের শোনাবো। এবার একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সুস্মিতা সরকারের একটি ঘটনা আমি কিছুদিন আগে পোস্ট করেছি, ভূতে মেরে ফেললো। আপনারা আশা করছি দুটি পর্ব আপনারা দেখেছেন। এবং আমি লাস্ট যেখানে শেষ করেছিলাম যে এই ওখানে সুমন বলে একটি ক্যারেক্টারের কথা আমি বলেছিলাম, যে তার ঘটনার মধ্যে মানে ঘটনাটা বলার মধ্যে কিছু অসঙ্গতি রয়ে গেছে এবং সুস্মিতা এর কিন্তু সঠিক ব্যাপারটা কি জানার চেষ্টা করছে। এবার যেহেতু বারবার সেই সুমন বলেছিল যে তমর একদম শেষ বেলাকার যে ভিডিওটা সেটা তোকে পাঠাবো, তা আমি তখন ওকে বলেছিলাম যে তুই শিগগিরই ওকে ব্লক কর। তো ওর আরেকজন বন্ধু সেও বলেছিল, তো ওকে ব্লক করে দিয়েছিল। কিন্তু ও চেষ্টায় ছিল সুমনের যে বোন সায়ন তার সাথে যোগাযোগ করতে। তো অতি কষ্টে ও কিন্তু সায়নের সাথে যোগাযোগ করতে পেরেছে এবং তারপরে যা ঘটনা এসছে সেটা মর্মান্তিক। আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে কি ঘটেছে ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু আসতে চলেছে। চোখ রাখুন সোফিয়ার সাতকাহনে। আচ্ছা, এবার বলি, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে একটু প্লিজ আমায় নক করবেন। যদি চান যে এই প্ল্যাটফর্মে আমি বলি তাহলে একটু আমায় নক করবেন। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার আবদার, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিন বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি যারা আছেন তাদের মধ্যে। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান জলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।